নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু নিয়ে, অর্থাৎ জ্যোতিষীয় যে আমাদের বিভিন্ন প্ল্যানেটস, যে বিভিন্ন স্টার্স, আমাদের রাশিচক্রে যে 12টা হাউস, তার কি ইম্পর্টেন্স আমাদের লাইফে উত্থান এবং পতনের ক্ষেত্রে, এবং তার সাথে বাস্তুর যে বিভিন্ন জোনসগুলি রয়েছে, বাস্তুর যে বিভিন্ন দিকগুলি রয়েছে, বাস্তুর যে বিভিন্ন ডাইরেকশনসগুলি রয়েছে, বাস্তুর যে বিভিন্ন ডিগ্রিগত জায়গা, পিন পয়েন্ট টু মানে একদম ভেরি মাচ স্পেসিফিক, তার কি প্রভাব আমাদের জীবনে, এই নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি। বাস্তুর কি ইম্পর্টেন্স, আমাদের জন্ম ছকের সাথে বাস্তুর কি সম্পর্ক, আপনি যে ডেটে, যে সময়ে, যে স্থানে জন্মগ্রহণ করছেন সেই অনুযায়ী আপনার যেটি হরোস্কোপ রয়েছে, সেখানে যেমনভাবে আপনার বিভিন্ন 9টি গ্রহের অবস্থান রয়েছে, 12টা হাউস বা 12th হাউসের অবস্থান রয়েছে, ঠিক আমি বারংবার করে বলে এসেছি বা বহু প্রমাণ বহুবার আপনাদেরকে বুঝিয়ে এসেছি, আপনার বাস্তুতেও কিন্তু মোটা দাগের হিসাবে আমরা বাস্তুতে 8টা দিকের বিবেচনা করি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং তাদের কোণগুলি, অর্থাৎ উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, এই হলো মোটা দাগের হিসাবে বাস্তুর 8টা দিক। বাট আমি আপনাদেরকে শিখিয়েছি বা আমি আপনাদেরকে বারংবার করে বলে এসেছি, এই 8টা দিকে অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্বের মধ্যে নর্থ অফ নর্থ ইস্ট, উত্তর পূর্ব এবং পূর্বের মধ্যে ইস্ট অফ নর্থ ইস্ট, পূর্ব এবং দক্ষিণ পূর্বের মধ্যে ইস্ট অফ সাউথ ইস্ট, ঠিক এরকমভাবে আমরা কিন্তু বাস্তুতে আরও 8টা দিক পাই, অর্থাৎ টোটাল 16টা দিকের হিসাব কিন্তু আমি বাস্তুতে করে থাকি। বাস্তুর যে কি ইম্পর্টেন্স, বাস্তুর যে কি ভূমিকা আপনার জীবনে, এই অনুষ্ঠান মানে এই নিয়ে অনুষ্ঠান আমি বারংবার করে এসেছি, এই নিয়ে উদাহরণ বহু প্রমাণ আমি আপনাদের দিয়ে এসেছি আমার বিভিন্ন ফোন কলসের মাধ্যমে, আমার বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে বা আমার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার আপনি অনুষ্ঠানে বাস্তুর যে ডিগ্রিগত মেজারমেন্টগুলি বলেন, যে ডিগ্রিগত জায়গাগুলি বলেন, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এই ডিগ্রিটা কি সরলভাবে আমরা একটু বুঝতে পারবো, তার জন্য কি আপনি আমাদের একটু হেল্প করতে পারেন? ডেফিনেটলি তাদের জন্য আজকের অনুষ্ঠানে আমি আবারও কিছু প্রেজেন্টেশন রাখবো আপনাদের সামনে, যাতে করে বাস্তুর যে ডিগ্রিগত মেজারমেন্ট বা ডিগ্রিগত যে জায়গাগুলো, সেগুলো আপনারা বুঝতে পারেন। এবং দুটো বেসিক জায়গা নিয়ে, বাস্তুর দুটো ইম্পর্টেন্ট, দুটো মেজর জায়গা, দ্যাট ইজ দুটো কর্নার, মেজর কর্নার বলা ভালো, দ্যাট ইজ নর্থ ইস্ট যেটাকে আমরা ঈশান কোণ বলি, এবং সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম যেটাকে আমরা নৈঋত্য কোণ বলি। এই দুটো কর্নার নিয়ে আমি আজকে ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো, ডিটেলস আলোচনা করা রয়েছে। তার আগে আপনারা জানেন যে আবিশাস্তি অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, হাই টিআরপি অনুষ্ঠান। অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার। নমস্কার দাদা, আমি তামিলনাড়ু থেকে প্রদীপ বৈদ্য বলছি। তামিলনাড়ু থেকে বলছেন, বলুন জানবেন কার সম্পর্কে? আমার ছেলের সম্পর্কে দাদা। ছেলের সম্পর্কে জানবেন। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ? হ্যাঁ, 2024। 4th ফেব্রুয়ারি 2024? হ্যাঁ। ও বাবা, এ তো 4 মাসের বেবি। হ্যাঁ, 4 থেকে 5 মাস, 5 মাস রানিং। এত বাচ্চা তো দেখি না। ঠিক আছে, আপনি লাইন পেয়েছেন কষ্ট করে, রাশি লগ্নটুকুনি অ্যাটলিস্ট আপনাকে জানিয়ে দিই। সময়টা বলুন। তোমার রবিবার সন্ধ্যে 6টা। সন্ধে 6টা রবিবার ছিল, তাই তো? আর জন্ম কোথায়? জন্ম তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু কোন জায়গা? এটা তোমার তামিলনাড়ু কে সেক্টিপলিয়াম, তিরুপুর। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তার মানে আপনি কি বললেন সেদিন ছিল রবিবার? হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, তারা এই কিছু কথা জিজ্ঞেস করছে। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছেন? না না, এর আগে থেকে আমি আমার বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে, ফোন নাম্বার নিয়ে আমি সেখানে যাই, গিয়ে কথাবার্তা বলে আমার ব্যবসা বা বিয়ে হওয়ার ব্যাপারে একটু সমস্যা ছিল, সেগুলো সংশোধন করি। তারপর থেকে আপনার কাছে আমার কাছে এসেছিলেন, আমাকে দেখিয়েছেন। হ্যাঁ, দেখিয়েছি। কতদিন আগে? কতদিন আগে? এখান থেকে 2 বছর আগে। 2 বছর আগে? হ্যাঁ। কোথায়? তামিলনাড়ু থেকে? তামিলনাড়ু থেকে আমি বাড়ি গিয়ে আমার এক বন্ধুর কাছ থেকে নম্বর নিয়ে ওখানে যোগাযোগ করে যাই। বাড়ি কোথায়? বাড়ি হিঙ্গলগঞ্জ থানা, উত্তর 24 পরগনা। হিঙ্গলগঞ্জ। আচ্ছা, নামটা বলো। প্রদীপ বৈদ্য। প্রদীপ বৈদ্য, বুঝতে পেরেছি। হিঙ্গলগঞ্জ থানা। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হিঙ্গলগঞ্জ থানা। তখন সেখানে অনলাইন প্রেডিকশন করিয়েছিল তো? হ্যাঁ, অনলাইন প্রেডিকশন। এখন কর্মসূত্রে কি তামিলনাড়ু? হ্যাঁ, তামিলনাড়ুতে আছি। এখন তামিলনাড়ুতে বসে আমার প্রোগ্রাম দেখছো? হ্যাঁ। আচ্ছা, তো কেমন আছো প্রদীপ? 2 বছর আগে যে এসছিলে, আজকে সব থেকে বড় কথা, ভালো লাগার জায়গা কোনটা জানো? আজকে তুমি জানছো তোমার 4 মাসের বেবির জন্য। আর 2 বছর আগে যখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে, তখন তোমার না বিয়ে হয়েছিল, তুমি তখন ব্যাচেলর ছিলে। হ্যাঁ। আজকে বিয়েও হয়েছে, সন্তানও হয়েছে, তাই সুখবরগুলো দিয়েছিলে তো, আমাকে জানিয়েছিল তো? হ্যাঁ, ফোন করেছিলাম। আজকে এত 4 মাসের বেবি, সুখবর, তো মিষ্টি কোথায়?
মিষ্টি তো অনলাইন ছাড়া কোনো কিছু করা যাবে না, অনলাইনে পাঠানো ছাড়া। আরে মজা করে বলছি, কলকাতা আসলে হিঙ্গলগঞ্জে আসলে অবশ্যই দমদমে দেখা করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাবো। বলো তো, তুমি লাইনটা পেয়েছো 2 বছর আগে যে দেখিয়েছিলে, প্রতিকার দিয়েছিলাম তো? হ্যাঁ প্রতিকার পেয়েছি। প্রতিকার নেওয়ার আগে কেমন ছিল আর প্রতিকার করার পরে কতটা ভালো আছো? প্রতিকার করার পরে অনেকটা মানে আমার ব্যবসায় অনেকটা লস হচ্ছিল বা হ্যাঁ। বিয়ে হওয়ার অনেকটা বাধা বিঘ্ন ছিল, সেগুলো হ্যাঁ। সব কাটিয়ে এখন ব্যবসাটা খুব ভালো চলছে। ব্যবসা ঘুরেছে তো? ব্যবসা ঘুরে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যে টিভির অনুষ্ঠানে জোর গলায় গলা ফাটিয়ে বলি যে বিদ্যা আমি ছোটবেলা থেকে আমার গুরুদেবের কাছে পেয়েছি, যে জিনিস আমার কাছে আছে, মানুষের জীবনে অ্যাপ্লাই করলে কাজ হতে বাধ্য, তা আমি কি এমনি এমনি গলার জোরে বলি নাকি আমার কাছে সত্যি কিছু আছে? তুমি তো তার সবথেকে বড় প্রমাণ, কি বলবে? না না না, আছে আছে, কিছু না কিছু তো প্রমাণ আছে, না হলে এরকম কথা বলা যায় না। একদম। এবং সত্যি তোমাকেও ব্যবসা যতবার ভালো যতবার বলেছি যেটা হবে সেটাই, না এদিক না এদিক, ওই দেখছি ভাবছি এরকম করেছি নাকি টু দি পয়েন্ট প্রেডিকশন, কি বলবে? না না না, কোনটা? হয়েছে, কাজ হয়েছে, ভালোই কাজ হয়েছে। হ্যাঁ, ভালো কাজ হতে বাধ্য। আচ্ছা, তুমি তোমার জন্য, তোমার ওয়াইফের জন্য দেখিয়েছিলে, তোমার শালির জন্যও দেখিয়েছিলে, মনে আছে আমার। হ্যাঁ কেমন আছে সবাই এখন? সবাই ভালো, সব জায়গাটাই এখন ভালো আছে। সবাই ভালো থাকতে বাধ্য, আমার ক্লায়েন্ট কেউ খারাপ থাকে না, সবাই ভালো থাকে, ভালো থাকতে বাধ্য। আজকে কেন সবথেকে আমার শ্বশুরবাড়ি ওরাও ঋণগ্রস্ত ছিল, ওইটা নেওয়ার পরে ঋণ কেটে গেছে, এক্সট্রা পয়সা মোটামুটি ও হ্যাঁ, ভালো শ্বশুরবাড়ির জন্য, develop হয়েছে। শ্বশুরবাড়িতেও দেখিয়েছিলে বিয়ের পর? হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বাজে সিচুয়েশন ছিল। কোথায় শ্বশুরবাড়িটা, কোথায় জানো? রোমাপুর, হ্যাঁ, রোমাপুর স্কুলবাড়ি ঘাট। আচ্ছা যাই হোক, তো ওর কেমন আছে? সে ঋণগ্রস্ত থেকে কি বেরিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন আগে প্রতিকার দিয়েছিলাম শ্বশুরবাড়িতে? ওটা তোমার আমার বিয়ের 1 বছর পরে। বিয়ের 1 বছর পরে দিয়েছিলাম। তাহলে এই যে তারা ঋণগ্রস্ত একটা অবস্থায় ছিল, সিচুয়েশনের মধ্যে ছিল, এই যে বেরিয়ে যাওয়া ঋণ থেকে, কি প্রতিকার? মনে হয় অ্যাস্ট্রোবাস্তু প্রতিকারই দিয়েছিলাম তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাস্তব। 1-1.5 বছর আগে হলে তো অ্যাস্ট্রোবাস্তু তখন থেকে তো আমি শুরুই করে দিয়েছি, কমার্শিয়ালভাবে আমি অ্যাস্ট্রোবাস্তু করা শুরু করে দিয়েছি। তা যা দিয়েছি তাতে তুমি উপকৃত, তোমার শ্বশুরবাড়ি উপকৃত, তোমার ওয়াইফ উপকৃত, সবাই উপকার পেতে বাধ্য, আমি যে বারবার করে বলি। আচ্ছা যাই হোক, তোমার 4 মাসের বেবি, দেখো 4 মাসের বেবি তো প্রেডিকশন হয় না, প্রেডিকশন করাটাও ঠিক নয়, উচিত নয়। তোমাকে আমি শুধু রাশি লগ্ন নক্ষত্রটা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইটাই জানার জন্য ফোন করেছি, ওর মানে নাম তো লগ্ন বা রাশির দেখে রাখা হয়নি, ওই জন্যই তো জানার জন্য। ঠিক আছে, ওটা কোনো ম্যাটার নয়, ওটা কোনো ম্যাটার নয়। রবিবার হচ্ছে জন্মবার, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিন দশমী কৃষ্ণপক্ষ তিথি ছিল এবং গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? হ্যাঁ এই অনুষ্ঠান পরবর্তীকালে ইউটিউবে রিপিট শুনে নিতে পারবে, বা এই অনুষ্ঠান পরবর্তীকালে রেকর্ড থেকে যাবে। যদি কিছু মিস করে থাকো আবারও রিপিট করছি, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষ তিথি ছিল এবং গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? ছকের অবস্থা খারাপ নয়, ছকের অবস্থা ভালো, খুব ছোট, এখন কিছু বলা বা প্রেডিকশন করা উচিত নয়। না, আমি শুধু ওই লগ্নটা আর ওই গণটা একটু জানার জন্য ছেলেকে ফোন করছিলাম। ছোটবেলা থেকে ভালো মতন ভাবে গাইড করো, 100% ভালো হবে। আর 10 বছর বয়স হলে তারপর তো আমি আছি, তুমি তো জানো প্রতিকারে। আচ্ছা প্রদীপ, 1 মিনিট, তুমি যে আমার প্রোগ্রামে ফোন করে জানালে যে তুমি এসছিলে আমার কাছে, তুমি উপকৃত হয়েছো, তোমার শ্বশুরবাড়ির লোক এই যে ঋণগ্রস্ত ছিল, ঋণ থেকে বেরিয়ে গেছে, তার দিনকাল তো প্রদীপ খুব ভালো, মানুষ তোমার কথা কেনই বা বিশ্বাস করবে, তাই না? না, যে নেবে সে বিশ্বাস না করবে, না, 1 যে মিনিট, নেবে 1 না মিনিট, সে 1 মিনিট, বিশ্বাস 1 মিনিট, করবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অনেকেই তো ভাবতে পারে তুমি আমার বানানো লোক, তুমি আমার বন্ধু, তুমি আমার ঘরের লোক, তোমাকে শিখিয়ে পড়িয়ে আমি ফোন করাচ্ছি, ভাবতেই তো পারে। না দাদা, না, এরকম কোনো কিছুই হতে পারে না। ঠিক আছে, না না, আমি মানুষের ভাবনাকে তো আমরা কেউ পাল্টাতে পারবো না, বাট তুমি তোমার একটু ঠিকানাটা বলো তো, তোমার একটু অ্যাড্রেসটা বলো তো। আমার অ্যাড্রেসটা আমি যেখানে এই এখন এখন কর্মক্ষেত্রে যেখানে থাকি এখন সেখানে। এখন এখন তামিলনাড়ু অ্যাড্রেসটাই বলো। তামিলনাড়ু তো? হ্যাঁ তামিলনাড়ু, তিরিপুর কে সেট্টিপাল্যাম। হ্যাঁ, তিরিপুর কে সেট্টিপাল্যাম। প্রদীপ বৈদ্য। হ্যাঁ প্রদীপ বৈদ্য, তিরিপুর কে সেট্টিপাল্যাম। হিঙ্গলগঞ্জের অ্যাড্রেস বলো। হিঙ্গলগঞ্জের অ্যাড্রেস জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বসিরহাট, থানা হিঙ্গলগঞ্জ, হ্যাঁ, গ্রাম পোস্ট বাংলাডোর। ব্যাস, তারপর বলতে কোনো রকম দ্বিধা নেই, এক ঝটকায় তুমি বলে দিলে, তাও একটা নয়, ডবল ডবল অ্যাড্রেস, ঘর এবং কর্ম দুটো জায়গায় অ্যাড্রেস। যদি কারোর মনে বিন্দু মাত্র সংশয় থাকে, গিয়ে যদি দেখতে চায়, প্রমাণ দিতে পারবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা, যে কোনো ভাবে যে কেউ সবথেকে বড় কথা আমার হচ্ছে- নম্বর নিয়ে ফোন করলে আমি বলে দেবো। না, ফোন নম্বর দেখো, একটা মিডিয়া হাউসে বসে রয়েছে, আমি চাইলেই বলতে পারতাম তোমার ফোন নম্বরটা বলো। ফোন নাম্বারটা নেওয়াটা উচিত নয়, কারণ এটা পার্সোনাল বিষয়। যার প্রয়োজন রয়েছে গিয়ে দেখে নিক না, গিয়ে দেখে নিক, এটাই। আর সব থেকে বড় কথা, তোমার এই যে ফ্লো বলার, অ্যাড্রেস বলার, বা এই যে গলার জোর, এইটা আমার সব থেকে ভালো লাগে, জানো তো কোন জায়গাটা? যে আমার ক্লায়েন্টের গলার জোর সবসময় উঁচুই থাকে। আমার ক্লায়েন্টদের সবসময় যারা কাজ পেয়েছে, সাকসেস, তারা জানে সাকসেসের কি মর্ম, ঠিক আছে? ভালো থাকো, ছেলেকে ভালো মতন
মানুষ করো, ছেলেকে গাইডেন্সের মধ্যে রাখো, ভালো স্কুলে পড়াও, সবটাই হবে। ব্যবসায় যা গ্রোথ তুমি দেখেছো আরো গ্রোথ আমি নিয়ে আসবো, ঠিক আছে? পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করবে। আগের থেকে অনেকটা উন্নতি, অনেকটা, আরে মানে কি আমার যে উন্নতি? যা ছিল তার থেকে প্রচুর উন্নতি। ওই জন্যই তো জোর গলায় বলতে পারছি যে না, আমার আবির শাস্ত্রীর কাছ থেকে জিনিস নিয়ে কোনোটা বিফলে যায়নি। বিফলে যায় না, আমার জিনিস যদি বিফলে যাবে তাহলে তো হয়েই গেল, তাহলে আর অ্যাস্ট্রোলজি বলে কিছু থাকবে না, অত ভাবতে হবে না। যা দেখেছো এর 4 আনা 12 আনা এখনো বাকি আছে, ঠিক আছে? নো টেনশন, আচ্ছা, এগিয়ে যাও, ব্যবসা এগিয়ে যাও, বাকি পেছনে আমি আছি, ঠিক আছে? ভালো থাকো, নিশ্চয় আছে, থাকো, দাদা। নিশ্চয় থাকো, নমস্কার। নিশ্চয় থাকো। আশা করি আপনারা শুনলেন এইগুলো মানুষের সিচুয়েশন, এবং সবথেকে বড় কথা মানুষ বলাটা ভুল। এই হলো আবির শাস্ত্রীর ক্লায়েন্টের গলার জোর। আমি তো বলি কত বড় আপনার সমস্যা আপনাকে বুঝতে হবে না, আবির শাস্ত্রী বুঝে নেবে। মানুষ বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রলোভন, বিভিন্ন এই বিভিন্ন সেই, এই হলে এই হবে, সেই হলে সেই হবে, তাড়াতাড়ি কাজ, এই কাজ সেই কাজ। দেখুন আমি একটা কথা পরিষ্কার, এতদিনে যারা আমার অনুষ্ঠান রেগুলারলি দেখেন তারা একটা কথা আই থিঙ্ক বুঝে গেছেন যে আমি খুব পরিষ্কার কথা, কাটছাট কথা বলতে পছন্দ করি। হবে তো হবে, হবে না তো হবে না। ওই ইনিয়ে বিনিয়ে দেখছি, আসুন, ভাবছি, বুঝছি, এইসব গল্প আমার কাছে চলে না। পরিষ্কার কথা, হরোস্কোপে হিট করব, যেটা হবার সেটাই হবে, যেটা হবার নয় সেটা বলে দেবো, আপনার এই জিনিস হবে না। এটাই পরিষ্কার কথা, এটাই হচ্ছে জেনুইনিটি, এটাই হচ্ছে অথেন্টিক জায়গা। তো মানুষ আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভ্রান্ত। আমার কাছে চেম্বারে আসেন মানুষ রীতিমতন, স্যার আজকে 36 বছর বয়স হয়ে গেল সরকারি, এই কিছুদিন আগে বর্ধমান চেম্বারে এসছে, স্যার আজকে 36 বছর বয়স হয়ে গেল সরকারি চাকরি এখনো পর্যন্ত পাচ্ছি না, গ্র্যাজুয়েশন কবে সালে কমপ্লিট? বলছে গ্র্যাজুয়েশন তো 21 বছর বয়সে কমপ্লিট করেছি, তারপর মাস্টার ডিগ্রিও করেছি, 23-24 বছর বয়সে সব কমপ্লিট করেছি। আমার তাহলে এতদিন কী করছেন? না সরকারি চাকরির চেষ্টা করছি। 36 বছর ছেলেটির বয়স, আলাম তো এতদিন কিছুই করছে না, প্রাইভেটে কিছু কর্মের চেষ্টা করেন? বলছে না স্যার সরকারি চাকরির চেষ্টাই করছি। আপনি একটু দেখুন তো কবে নাগাদ হতে পারে, আর কি প্রতিকার করলে হতে পারে, যত টাকা খরচা হয় স্যার করুন। বাবা বড় ব্যবসা করে, কোনো অসুবিধা নেই। আমি বললাম তো বাবা যখন বড় ব্যবসা করে বাবার ব্যবসাতেও বসেন না? বলছে না স্যার আমি করলে সরকারি চাকরি করবো, তাহলে আমি আর কিছু করবো না। ছেলেটি আমাকে রিপ্লাই করছে। জন্মছক তখন যা দেখলাম, তার জন্মছকে কোনো ধরনের কোনো সরকারি চাকরির যোগই নেই। আমি তখন বললাম যে জন্মছকে তো সরকারি চাকরির যোগই নেই। বলছে কী বলছেন স্যার, আমি এর আগে 2 জায়গায় দেখিয়েছি, এই প্রতিকার করেছি, তার হাতে বিভিন্ন আংটি, দামি দামি রত্ন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ধারণ করেছে, এই রত্ন করেছি, তো প্রতিকার তারা তো বলেছিল যে এই রত্ন পরো, যোগ আছে, তোমার হয়ে যাবে। আল্লাহ দেখুন মিথ্যা কথা বলতে আপনাকে পারবো না, 2টো পাথর বিক্রি করার জন্য আপনাকে আপনার মন করা কথা বলবো, তারপর আপনি আমাকে আর কালকে খুঁজে পাবেন না, এ কাজ করতে পারবো না। আজকে যত দিন ধরে বসি, যতগুলো বছর ধরে বসি, প্রত্যেকটা চেম্বার 1 টেবিল 1 চেয়ার, প্রত্যেক সপ্তাহ কন্টিনিউ চেম্বার। একটা মানুষ যখন জোর গলায় প্রোগ্রাম করে আমি এক জায়গায় চেম্বার করতে পারছি, তার মানে বুঝতে হবে ওই লোক ঠকিয়ে কাজ করতে গেলে হতো না। এবং সবথেকে বড় কথা, কদিন মানুষকে বোকা বানানো যায়, কদিন মানুষকে করা যায়। আজকে দেখুন না, যেখানে গিয়ে গিয়ে আপনারা ঠকেন, যেখানে গিয়ে গিয়ে আপনারা লাখ লাখ টাকা দিয়ে প্রতিকার করেন, ফোন করুন, ফোনে পাওয়া যায় না। চেম্বারে যাবেন নেক্সট ডেটে, না উনি তো এখন আসবেন না, উনি আবার পরের মাসে আসবেন, ফোন করে দেখুন, তারপরে হয়তো এই হচ্ছে সিচুয়েশন। তো ছেলেটি বলছে না স্যার আপনি দেখুন যত টাকা খরচা করুন, আবার অমুকজনকে টাকাও দেওয়া আছে স্যার, একটু দেখুন তো চ্যানেল। হবে না, টাকা দেওয়া থাকুক, কোটি টাকা দিয়ে পাথর পড়ো, হবে না। ব্যবসা করার চক, নাহলে প্রাইভেট কর্ম করার চক। সে কী হলো, না আমার উপর রাগ করে চেম্বার থেকে বেরিয়ে, কিছু করার নেই, আমার উপর রাগ করে আপনি চেম্বারে আসুন, কি আপনি রাগ করে বেরিয়ে যান, আমার কিচ্ছু করে না। আমি সত্যিই বলবো, সেদিনের ছেলেটি হয়তো রাগ করে বেরিয়ে যেতে পারে, বাট সে যদি অনুষ্ঠান যদি সে দেখে, বা যারা আমার কথা বোঝে, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, তারাই বিবেচনা করে বলুন যে মানুষকে মিথ্যা কথা বলে এই করাটা ঠিক নাকি মানুষকে সত্যিটা। সেদিন সে আমার হয়তো তার উপর আমার উপরে স্বাভাবিক, তার মন গড়া কথা বলিনি, তার রাগ হয়েছে, বাট 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর আমি জানি এটা আমার চ্যালেঞ্জ, তার কিন্তু আমার কথাটাই মাথায় আসবে না একজন কিন্তু বলেছিল, এত মানুষ ঠকালো, একজন কিন্তু বলেছিল, মুহূর্তে সাময়িক তার রাগ হতে পারে, বাট তার মাথায় কিন্তু এই কথাটা ঘুরবে। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, বহু মানুষ আমরা বলেন আপনারা যে স্যার আমরা বাস্তু ডিগ্রিগত পজিশনগুলো বুঝতে পারি না, আপনি যদি একটুখানি আমাদের ভেঙে বোঝান তো বুঝতে সুবিধা হবে। আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখানোর জন্য। টিভি স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাবেন। দেখুন যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাস্তুর একটা ম্যাপিং বা বাস্তুর একটা কম্পাস ম্যাপিং। যদি মনে করা হয় ঠিক যে কেন্দ্র জায়গাটা, মিডল পয়েন্টটা, যেটা কেন্দ্র, যে গোলটা রয়েছে, যে সার্কেলটি রয়েছে, তার যেটা মিডল পয়েন্ট, সেটা যদি আপনার বাস্তুর মিডল পয়েন্ট হয়, সেখানে যদি আপনি কম্পাস নিয়ে দাঁড়ান, 0 ডিগ্রি হচ্ছে আপনার বাড়ির উত্তর দিক, ঠিক 0 ডিগ্রি থেকে নিয়ে 45 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নার, 45 ডিগ্রি মানে উত্তর পূর্ব, 90 ডিগ্রি হচ্ছে আপনার বাড়ির পূর্ব দিক, 180 ডিগ্রি, 0 ডিগ্রি নর্থ, 180 ডিগ্রি কিন্তু সাউথ, 270 ডিগ্রি হচ্ছে ওয়েস্ট। এবং এখানে দেখুন বিভিন্ন ডিগ্রিগত মানের জায়গাগুলো দেওয়া রয়েছে। 0 ডিগ্রি এবং 45 ডিগ্রির মধ্যে যে জায়গাটা পড়ছে সেটা হচ্ছে 22.5 ডিগ্রি, 0 এবং 45-এর মধ্যে 22.5,
22.5 যে জায়গাটা আমি বললাম উত্তর এবং উত্তর পূর্বের মধ্যেকার যে কর্নার, দ্যাট ইজ নর্থ অফ নর্থ ইস্ট, যে জোনটাকে নর্থ অফ নর্থ ইস্ট জোন হচ্ছে বাড়ির হেলথের জোন। আমি দেখুন কিছু না কিছু নিয়ে ডিগ্রিগত নিয়ে বলতে গেলেও কিছু না কিছু আপনাদেরকে সে আলোচনা বেরিয়েই যায়। আমি ছোট্ট জিনিস বলে দিচ্ছি, নর্থ অফ নর্থ ইস্ট এবং উত্তর পূর্বের মধ্যেকারের যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে নর্থ অফ NNE জোন বা নর্থ অফ নর্থ ইস্ট। এই জায়গাটা হচ্ছে বাস্তুর হেলথের জায়গা। যদি নর্থ অফ নর্থ ইস্টে যদি আপনার বাড়িতে সমস্যা থাকে, বাথরুম থাকে, সেখানে কিচেনের অবস্থান থাকে, যেখানে ভারী কিছু সিঁড়ি রয়েছে, তাহলে কিন্তু বাড়িতে রোগ জ্বালা ব্যাধি কিন্তু অটোমেটিক লেগেই থাকা। যে ধরনের বাড়িতে রোগ সারতে চাইছে না, নর্থ অফ নর্থ ইস্ট কর্নারে আপনি আপনার মেডিসিনগুলিকে নিয়ে গিয়ে রেখে দিন, দেখুন মেডিসিনের যে কাজ করার অ্যাকশন দ্রুত গতিতে কিন্তু রেজাল্ট পাবে। নর্থ অফ নর্থ ইস্ট কর্নারে 0 পাওয়ারের ব্লু কালারের একটি বাল্ব নর্থ অফ নর্থ ইস্ট, উল্টো পাল্টা জায়গায় কিন্তু করবেন না। 22.5 ডিগ্রি, হাফ ডিগ্রি এদিক ওদিক চলতে পারে, 22.5 ডিগ্রি ভালো করে বাড়ির কেন্দ্রে দাঁড়িয়ে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যেগুলো বলি, ঠিক যেখানে করতে বলেছি যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যদি আপনি কম্পাস করলেন, ও আপনার মাথাও ঘেটে যাবে। যে কোনো কর্নারে গিয়ে দেওয়ালের সামনে দাঁড়িয়ে গিয়ে আপনি কম্পাস করছেন, হবে না। উল্টো পাল্টা জোনে করলে উল্টো পাল্টা রেজাল্ট খেয়ে যেতে পারে, তাতে করবেন না। তাও ভালো কারোর সাথে কনসাল্ট করুন বা আমার সাথে কনসাল্ট করুন, যারা করবেন প্রপারভাবে করবেন। তো এই যেটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আর কিচ্ছু না। তো 22.5 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি হচ্ছে আপনার বাড়ির পূর্ব দিক। 90 ডিগ্রি মানে পূর্ব দিক, যেখানে কিন্তু পূর্ব দিক মানে আমি বারংবার বলেছি রবির দিক। এই পূর্ব দিকে আপনার বাড়িতে আপনি করে রেখেছেন বাথরুম, পূর্ব দিকে আপনার বাড়িতে আপনি করে রেখেছেন অ্যান্টি এলিমেন্ট, পূর্ব দিকে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ তৈরি হয়, শত্রুতার জায়গা ভীষণ পরিমাণে তৈরি হয়, ব্যবসা করতে গিয়ে পারিপার্শ্বিক যে সাপোর্ট, চাকরি করতে গিয়ে কর্মের জায়গায় যে সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু ডিস্টার্বড হয়। পূর্ব দিকে যদি বাথরুম থাকে বা টয়লেট সিট থাকে, আমি বারংবার করে দেখেছি, এটা আমার অভিজ্ঞতা, যদিও এর সাথে আরও অনেক কিছু, পাড়া প্রতিবেশীদের সাথে একটা হিংসা জেলাসি, পাড়া প্রতিবেশীদের সাথে একটা শত্রুতা ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে যাওয়া, বা আপনার প্রতিবেশী আপনার মুখের সামনে মিষ্টি কথা, যেই আপনি ওখান থেকে সরে যাবেন আপনার পিঠ পিছে কিন্তু আপনার নামে সমালোচনা করা শুরু হয়ে যাবে। এগুলো কিন্তু রেজাল্ট, এগুলো কিন্তু হয়। পূর্ব দিকে ভারী কিছু বসিয়ে রেখেছেন, সিঁড়ি বসিয়ে রেখেছেন, আপনি মার্কেটে আপনার টাকা পড়ে রয়েছে, বহু টাকা আপনার মার্কেটে দেখা যাচ্ছে পড়ে রয়েছে, আপনার বাড়িতে পূর্ব দিকে আপনার সিঁড়ি রয়েছে, বা এনি কাইন্ড অফ হেভি মেটেরিয়ালস রয়েছে, আপনি টাকা চাইতেই পারবেন না। আপনি বাড়ি থেকে ভেবে যাবেন অনেক কিছু, যে আজকে টাকা উদ্ধার করেই আসবো, আজকে টাকা চেয়েই আসবো, ঠিক পয়েন্ট সিচুয়েশনে গিয়ে আপনি আর কিছু বলতে পারবেন না। আপনি চাইতে পারছেন না টাকা, টাকা হয়তো আপনার কোটি টাকা পড়ে থাকতে পারে, লক্ষ টাকা পড়ে থাকতে পারে, টাকা তুলতে পারবেন না, টাকা চাইতে পারবেন না। সাউথ ইস্ট, আমি বারবার করে বলেছি, সাউথ ইস্ট মানে অগ্নিতত্ত্বের জায়গা। অগ্নিতত্ত্বে যখনই আপনার ডিস্টার্বেন্স, টাকা চিট, অগ্নিতত্ত্বে যখনই আপনার ডিস্টার্বেন্স, টাকা ফ্রডের শিকার, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, চিট ফান্ডে চলে গেল, এমন কেউ এসে এমন জায়গায় ইনভেস্ট করিয়ে দিল। আবার এই যাদের এই জায়গাগুলো দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে সমস্যা রয়েছে, আমি বারবার করে বলছি, এমনকার এটা মানুষের একটা হিরিক, ওই কেউ একজন না চেনা পরিচিত লোকই তো বলেছে টাকা দিয়ে দেখা যাক ছেলের চাকরিটা হয় কিনা। খুব সাবধান যদি এই ক্যাটাগরি সিচুয়েশন হয়ে থাকে, বহু দেখা, এগুলো আমার উদাহরণ, এগুলো আমার এক্সপিরিয়েন্স। আজকের অনুষ্ঠানে আমি আবারও এমন কিছু মানুষের বক্তব্য তুলে ধরবো, যারা কখনো না কখনো আপনাদেরই মতন টিভির অনুষ্ঠান দেখে আমার কাছে এসছে, বা এই প্রদীপ বৈদ্যের মতন কারোর মুখে শুনে আমার কাছে এসছে, তারা আজ কতটা ভালো রয়েছে নিজের কানে শুনুন, তারপর ঢুকবো আজকে বিশেষ আলোচনা। নমস্কার, আমার নাম শ্রী প্রশান্ত কুমার প্রামাণিক, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম এবং সেখানে আমি বেশ কিছু টাকা লোনে আমি জর্জরিত হয়ে যাওয়ার জন্য আমি দাদার প্রোগ্রামটা টিভিতে দেখি এবং আমার একটা কলিগ আমাকে দাদার কাছে আসার জন্য বলে। আমি দাদার কাছে এসেছিলাম 2000 সালে এবং সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি, মানে খুব দাদা যেভাবে বলেছিল প্রতিকার দেওয়ার পরেই আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এবং লোনটা ক্লিয়ার হয়ে যায় এবং চারিদিকে তো আমার খুবই উন্নতি হয়েছে। এটার পরে আমার ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই আমি দাদার কাছে এসেছিলাম। দাদা যা যা বলেছিলেন এবং যা প্রতিকার দিয়েছিলেন, সেই প্রতিকার অনুযায়ী আমার বড় ছেলে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে এবং দাদার উচ্চ মাধ্যমিকের পর যে লাইনে পড়তে বলেছিল বড় ছেলেকে, সে সেই লাইনেই পড়েছে এবং ফার্স্ট সেমিস্টারে আমার বড় ছেলে 97% মার্কস পেয়েছে। আজকে আমি আমার ছোট ছেলের জন্য দাদার কাছে এসেছি। আমি এটুকু আমি আশা রাখি, আমি এবং আমার বড় ছেলে যেভাবে দাদার কাছে উপকার পেয়েছি, এবং আমি খুব তাড়াতাড়ি আমার ছোট ছেলের জন্য নিশ্চয়ই উপকৃত হব। যারা এই প্রোগ্রামটা দেখছেন, আশা করি দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং আমি অনুরোধ করব আপনারা এখানে সেখানে দৌড়ঝাঁপ ছোটাছুটি করবেন না। যদি পারেন দাদার সঙ্গে অবশ্যই, আমি যে সমস্যার মধ্যে জর্জরিত ছিলাম, আপনারা আসুন, নিশ্চয়ই উপকার পাবেন। নমস্কার, আমি নিতাই বেরা, বাড়ি নন্দীগ্রাম। আমি শাস্ত্রীজির কাছে এসেছিলাম আমার ছেলের পড়াশোনার ব্যাপারে।
গত 1 বছর আগে আমি এসেছিলাম, দাদাকে দেখানোর পরে দাদা প্রতিকার দিয়েছেন। প্রতিকার দেওয়ার পরে আমার ছেলে এবারে উচ্চ মাধ্যমিকে 462 পেয়েছে, 92% নাম্বার পেয়েছে। আমি প্রচণ্ড টেনশানে ছিলাম, তো ছেলের রেজাল্টে আমি খুশি। দাদা আমাকে বলেছিলেন যে 90% নাম্বার পাবে, আপনাকে টেনশন করতে হবে না। তো সেই অর্থে আমি বলি, যারা অভিভাবক ছেলে মেয়েদের পড়াচ্ছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে দাদার কাছে আসবেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং পড়াশোনা নিয়ে কোনো ভাবতে হবে না। নমস্কার, আমি সরস্বতী সামন্ত, নন্দীগ্রাম থেকে আসছি। আমি আবির্বাবুর কাছে আমার মেয়ের পড়াশোনার জন্য এসেছিলাম। আমার মেয়ের সামনে মাধ্যমিক ছিল। আমার মেয়ের আবির্বাবুর প্রতিকার অনুযায়ী তার নিয়ম কানুন মেনে চলাকালীন আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আমার মেয়েও খুশি, আমিও খুশি, তাই আমি আবির্বাবুকে মিষ্টি খাওয়াতে এসেছি। আশা করি আপনারা শুনলেন যে সমস্যায় জর্জরিত মানুষ, আপনাদেরই মতন সাধারণ মানুষ, যারা কখনো না কখনো আমার অনুষ্ঠান দেখে, টিভিতে দেখে, টিভির পর্দায় দেখে, কারোর মুখ থেকে রেফারেন্স নিয়ে যারা আমার কাছে এসছে, তারা আজ কতটা ভালো রাখা রয়েছে। ইয়েস, ভালো রাখা যায়। আমি একটা কথা বারবার করে বলি, সঠিক সময় সঠিক প্রতিকার যদি অ্যাপ্লাই হয়, কাজ 100 নয় 1000% আপনি পেতে বাধ্য। হতে পারে আপনি বহু জায়গায় ঘুরেছেন, বহু কিছু করেছেন, বহু কিছু রত্ন দান করেছেন, তাবিজ পড়েছেন, যজ্ঞ করেছেন, এই করেছেন, ওই করেছেন, কোনো রেজাল্ট নেই। করুন না অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই। বারংবার করে বলি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আপনার জন্ম ছকের সাথে আপনার বাস্তুকে কানেক্ট করে দেওয়া। কাজ হবে না মানে এত মানুষ আপনার চোখের সামনে প্রমাণ। আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবাশিস গোল্লার বলছি। কোন জায়গা থেকে? বসিরহাটে, বাদুড়িয়া থেকে। নামটা চেনা চেনা লাগছে, এসেছিলেন আমার কাছে? হ্যাঁ, আমি আপনার কাছে গেছি। এই তো কিছুদিন আগে এসেছিলেন। হ্যাঁ, আমি আপনার ওখানে 16/5/24-এ 16 এক মাসও হয়নি, 16ই মে, 16/5/24 এসেছিলেন। কোন চেম্বারে এসেছিলেন? ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুর চেম্বারে এসে। বসিরহাট থেকে বলছেন? বসিরহাট। বলুন, কি জানবেন আজকে? আমি আপনার কাছে গিয়ে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে আমি যা জানতে পেরেছি, যেগুলো আপনি সবই তো বলে দিয়েছি। 1 মাসও তো হয়নি এসেছিলেন, সবই তো বলে দিয়েছি। হ্যাঁ, প্রতিকার দিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দর। আমার মনের কথাগুলো যেগুলো আমার জানা, সেগুলোই আপনি সব বলেছেন, এবং যা রেমেডি দিয়েছেন আমাকে, এগুলো করার রেমেডি করেছেন? আমি তার রেজাল্ট পেয়ে গেছি। রেমেডি করেছিলেন? হ্যাঁ, রেমেডি করার পরে রেজাল্টও পেয়ে গেলেন? রেজাল্ট পেয়ে গেছি। কি এখনো তো 1 মাসও হয়নি, দেখিয়ে গেছেন রেমেডি করেছেন, তার মধ্যে রেজাল্ট পেয়ে গেলেন? হ্যাঁ। যাই, কেমন আছেন বলুন? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। পোল্ট্রি ফার্ম তো? পোল্ট্রি ফার্ম? পোল্ট্রি ফার্ম কবে চালু করছেন? খুব তাড়াতাড়ি চালু করব। একদম প্রতিকার দেওয়া আছে, নিশ্চিন্তে নির্ভয়ে এগিয়ে যান, ফার্ম চালু করে দিন। ঠিক আছে? নিশ্চিন্তে নির্ভয়ে এগিয়ে যান, ফার্ম চালু করে দিন। আর বলেই তো রেখেছি সবসময় যে সুবিধা অসুবিধা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, তো টিভির অনুষ্ঠান সব থেকে বড় কথা, আজকে প্রথম ফোনটাও ফিডব্যাক কলিং, আমারই উপকৃত ক্লায়েন্ট, বহু পুরনো। সেটা দেখুন, এখানে একটা মজা আছে। 2 বছর আগে দেখিয়েছে, আর আপনি 2-3 সপ্তাহ আগে দেখিয়েছেন। প্রতিকার দিচ্ছি, বেশি দিন হয়নি তো, 2 সপ্তাহ বোধহয় হলো প্রতিকার দিচ্ছি। 16 তারিখ মানে তো 2 সপ্তাহ। আমি 15 দিনের মধ্যে ফল পেয়ে গেছি। হ্যাঁ, দেখুন 15 দিনের মধ্যে তো আর মানুষকে লাখো কোটি কোটিপতি বানিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি প্রতিকারের যে অ্যাকশন, সেটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যেটা সততা, যেটা সত্যতা, সেটাই বলা উচিত। কাজ পেয়ে গেছেন মানে তো এই নয় যে 15 দিনে। দেখুন, আমি আমার নিজের সমালোচনা করতেই পছন্দ করি। আমি তো কোনোদিনও কাউকে, অনেক মানুষ আমাদের চেম্বারে এসে বলে কদিনে বুঝবো, কদিনে বুঝবো। আমি নিজে বলি যে আমার কাছে কেউ গিয়ে বলে যে 3-4 দিন পর থেকে যারা কাজ বুঝতে পারছি, তার মানে তো এই নয় যে 3-4 দিনে সে কোটিপতি হয়ে গেল, বা 3-4 দিনে তার মানে বছরকে বছর ঝুলে থাকা কাজটা 3-4 দিনে উদ্ধার হয়ে গেল। তার মানে তো এটা শুরু হওয়া, জট খুলতে শুরু, একটা বড় জট, একটা করে জট খুলতে শুরু হওয়া, অটোমেটিক্যালি মানুষ রেজাল্ট বুঝতে পারে। আবার এমনও মানুষ আছে যাদের কাজ বুঝতে একটু সময় লাগে, 6 মাস 9 মাস 1 বছরে গড়িয়ে যায়। তো এটা ডিপেন্ড করে জন্ম ছকের ওপর। কি দাদা, আপনি আমার কথার সাথে সহমত তো? হ্যাঁ, অবশ্যই। দেখুন, মানুষকে তো আজকের ডেটে পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে বলতে, মানুষকে বোকা বানিয়ে কদিন চলে, তাই না? মানুষকে সত্যটা বোঝাতে হবে। জটিল সমস্যা সারতে সময় লাগবে, ছোট সমস্যা তাড়াতাড়ি সারবে, এটাই তো বাস্তব। আজকে বিভিন্ন অনুষ্ঠান মানুষ দেখে, এতদিনে কাজ, ততদিনে কাজ, কাজ না হলে এই, কাজ না হলে 3 গুণ টাকা ফেরত, কাজ না হলে 5 গুণ টাকা। এইসব সবটাই হচ্ছে মানে এটা কি বলবো, আর কিছু বলার থাকে না আমাদের। একটা চ্যানেল অনুষ্ঠান করতে বসেছি, নিজের অনুষ্ঠান, নিজের যোগ্যতাটা আপনাদের প্রমাণ করতে বসেছি, সমালোচনা তো করতে বসি না, বাট না বলেও মাঝে মধ্যে থাকতে পারি না এই জায়গাগুলো, কারণ আপনারা এই ধরনের প্রলোভনে পা দিয়ে দেন। তো যাই হোক, বাড়িতে সবাই ভালো?
হ্যাঁ সবাই ভালো আছে। ফার্ম মন দিয়ে চালু করুন, ফার্ম মন দিয়ে এগোন, ফার্ম ভালো হবে। পোল্ট্রি ফার্ম দেবাশিস গোলদার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বসিরহাটে থাকেন? বসিরহাটে কোন জায়গা? বাদবিয়া থানা। বাদুরিয়া থানা। তা কারোর মনে যদি বিন্দুমাত্র সংশয় থাকে যে আপনি আমার শেখানো পড়ানো লোক, এত তাড়াতাড়ি কি করে মানুষ কাজ পায়, কাজ কি করে বুঝতে পারে, আপনার অ্যাড্রেসে গেলে প্রমাণ দিতে পারবেন তো? অবশ্যই অবশ্যই দিতে পারবো। আর কি মনে হয় আবিশাস্তি যে জোর গলায় প্রোগ্রাম, আপনিও তো টিভি দেখে এসেছিলেন বোধহয়? হ্যাঁ, আপনার শুধু এই রেমেডি না, আপনার একটা এই আমি করেছিলাম। কি? ওই যেটা লাল সুতোয় টোটকা আমি নিজে করেছি। টোটকা? হ্যাঁ টোটকা। টোটকা করে কি বুঝলেন? অন্য একজনের দুজনের আমি করেছিলাম, কোনো কাজ হয়নি, কিন্তু লাল সুতোয় যে টোটকা করেছিলাম ওই লবঙ্গ দিয়ে একদম অব্যর্থ লেগে গেছে। দেখুন দাদা, টোটকা যেটা দিচ্ছি আপনাদের কাছে, টোটকার জন্য তো বিনা পয়সাতেই দিই সব। আর এমন টোটকাও দিই না যেটা করতে গেলে আপনাদের হাজার হাজার টাকা খরচা হবে, 2 টাকা 10 টাকা খরচা টোটকা করতে। তো মানুষ টোটকা করেও কাজ পায়। তবে একটা কথা আমি বলি, টোটকা মানে চিরস্থায়ী নয়, টোটকা হচ্ছে সাময়িক, বাট কাজ হতে বাধ্য। অব্যর্থ যদি না দিই, মানুষ বুঝবে কি করে যে আবিশাস্তি কাজ জানে? ভুমভাং টোটকা বলে গেলাম, করলেন, কিছু উপকার হচ্ছে না, তো আমারই বদনাম করবেন, তাই না? আমি তো প্র্যাকটিক্যাল আপনাকে বলছি, অন্যদের আমি করে দেখেছি, হয়নি, কিন্তু এইটা আমার না সবাই ভালো, এরকম কোনো ব্যাপার নয়, সবাই ভালো। ঠিক আছে, যাই হোক, আছে সময় একদম শর্ট। ভালো থাকুন, নিশ্চিত থাকুন, ফার্ম চালু করুন। পরবর্তীতে যখন দেখা করতে বলেছি রিপোর্টিংয়ের জন্য, চেম্বারে এসে দেখা করে যাবেন। নিশ্চিত থাকুন, ভালো থাকুন। যাই হোক, এই হলো মানুষের বক্তব্য, এই হলো, আশা করি আপনারা শুনলেন। পরিষ্কার কথা, আমার নতুন করে বলানোর কিছু নেই, নিজের ডাক নিজে পেটানোর কিচ্ছু নেই। সর্বোপরি মানুষ কথা বলবে। সেদিকে একজন বুকিং করার সময় আমার স্টাফ ফোন ধরেছে, একজন বুকিং করে বলছে, আচ্ছা স্যারের কাছে চেম্বারে গেলে স্যার সময় দেন তো? তো আমার স্টাফ তাকে কি রিপ্লাই, আমি পাশেই ছিলাম, আমার স্টাফ তাকে রিপ্লাই করছে যে আপনি চেম্বারে এসে দেখুন না, আমরা তো বলবোই যে সময় দেয়। মিথ্যা কথা বলে তো মানুষকে, আপনি এসে দেখুন, যাচাই করে দেখুন, নতুন কথা তো বলার কিছু নেই। যাই হোক, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, বাস্তু ডিগ্রিগত জায়গায় কী করে মেজারমেন্ট হয় আপনাদেরকে আমি জানালাম। তো বাস্তু দুটো জায়গা, মেজর দুটো বাস্তু দোষ নিয়ে আমি আপনাদেরকে বারংবার বলে এসেছি, আজকে অনুষ্ঠানে আমি বললাম আবারও। নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ, আমি ঈশান কোণে কী কী থাকলে বাস্তুদোষ তৈরি হয়? নাম্বার 1 বাথরুম বা টয়লেট সিট, নাম্বার 2 কিচেন, নাম্বার 3 সিঁড়ি বা ভারী কোনো জিনিস, সিঁড়িকে আমরা বাস্তুতে ভারী জিনিস বিবেচনা করি। নাম্বার 4 হচ্ছে ঈশান কোণ কেটে বেরিয়ে যাওয়া, মিসিং কর্নার বা কাটিং থাকলে। নাম্বার 5 ঈশান কোণে সুর এক, জুতোর তাক থাকলে। নাম্বার 6 ডাস্টবিন, নোংরা আবর্জনা, হাবি জাবি জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছেন, স্টোর করে রেখে দিয়েছেন, ভারী জিনিস, গ্যাস, এটা ওটা সেটা স্টোর করে রেখে দিয়েছেন, মেজর বাস্তুদোষ কিন্তু তৈরি হবে। ঈশান কোণে ইলেকট্রিক মিটার বক্স বা ঈশান কোণে উত্তর পূর্ব দিকে রেড কালারের উপস্থিতি, রেড মানে এনি কাইন্ড অফ রেড, লাল, খয়েরি, মেরুন, পিঙ্ক, অরেঞ্জ, লালের জাতের যে কোনো ধরনের কালার, বাস্তুপুরুষের মাথায় লাল রং বলুন, মিটার বক্স বলুন, রান্নাঘর বলুন, এই টোটালটাই কিন্তু নির্দেশ করে অগ্নিতত্ত্বকে। নর্থ ইস্ট কর্নারে ট্রায়াঙ্গেল শেপের কোনো প্রোডাক্ট বা রেড কালার, টোটালটাই কিন্তু ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বকে নির্দেশ করে, বাড়িতে কিন্তু মেজর বাস্তুদোষ তৈরি করতে পারে। সাউথ ওয়েস্ট কর্নারে আমি বারবার করে বলেছি, সাউথ ওয়েস্টের মেন এন্ট্রি বা এমন কোনো এন্ট্রি যে এন্ট্রি দিয়ে বাড়ির বাইরে বেরোনো যাওয়া আসা করা যায়। সাউথ ওয়েস্টে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, কুয়ো, খাল, বোরিং করে রেখেছেন, পাম্প বসিয়ে রেখেছেন, চাপা কল, অর্থাৎ সাউথ ওয়েস্টে দক্ষিণ পশ্চিমে কোনো খাল, গর্ত, এগুলো কিন্তু চলে না। সাউথ ওয়েস্টের মেন এন্ট্রি বাড়িতে কিন্তু আইনি ঝামেলা নিয়ে আসতে পারে, কোর্টের চিঠি পর্যন্ত বাড়িতে খেয়ে যেতে পারেন। বহু উদাহরণ, বহু কিছু বলার রয়েছে, বহু কিছু এরকম দেখা রয়েছে, আজ সময় শর্ট বলে আমি বলতে পারছি না। সাউথ ওয়েস্টের বাথরুম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। এই সাউথ ওয়েস্ট কর্নার হচ্ছে রিলেশনশিপের জায়গা, সাউথ ওয়েস্টের প্রবলেম কিন্তু বাড়িতে রিলেশনশিপ নিয়ে ইস্যুস তৈরি করতে পারে। আগামী অনুষ্ঠান, আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছে, আগামী অনুষ্ঠানে ফোনের যা ঝড় আলোচনায় করে ওঠে না। আগামী অনুষ্ঠানে আরও অনেক কিছু জানানো রয়েছে। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটি আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।